বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলে না আমাদের। পড়াশোনা কিংবা কাজের পাশাপাশি বিনোদনের অন্যতম মাধ্যম ইন্টারনেট। কিন্তু ইন্টারনেটে আমরা সবাই কি নিরাপদ? কি হবে যদি এই ইন্টারনেটই আমাদের সবথেকে বড় শত্রু হয়ে যায়? আজ আমাদের গল্প এমনই এক সত্য ঘটনাকে কেন্দ্র করে। 2016 সালে মুক্তি পাওয়া অস্কার জয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক অলিভার স্টোনের সিনেমা স্নোডেন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় সাবেক এনএসসি অ্যাডভাইজার এডওয়ার্ড স্নোডেনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গোপন তথ্য ফাঁসের গল্প দেখানো হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। সিনেমার শুরুটা হয় জর্জিয়ার একটি আর্মি ট্রেনিং ক্যাম্প থেকে, যেখানে এই গল্পের মূল চরিত্র স্নোডেন মিলিটারি ট্রেনিং নিচ্ছে। স্নোডেন মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল, তাই স্বভাবতই সে মিলিটারিতে জয়েন করে। যদিও তার মিলিটারিতে তেমন কোনো আগ্রহ নেই, তবে সে যে কোনো উপায়ে দেশের সেবা করতে চায়। কম্পিউটারের প্রতি তার অনেক আগ্রহ, আর এসব বিষয়ে তার ব্রেন অনেক দ্রুত কাজ করে। 2004 সালে তাকে বলা হয় যে তার ট্রেনিং অনেক ভালো চলছে এবং সে চাইলে মিলিটারিতে জয়েন করতে পারে। স্নোডেন এই অফারটি অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু প্রতিদিনই তার অনুশোচনা হয়। সে বুঝতে পারে মিলিটারির জন্য তার শরীর নয়, তবু সে সর্বোচ্চ চেষ্টা করে যাতে সে অন্যদের মতো ভালো করতে পারে। একদিন স্নোডেন তার বিছানা থেকে পড়ে যায়, যার ফলে তাকে হসপিটালাইজ করা হয়। ডক্টর তার রিপোর্ট দেখে বলে তাকে আর্মিতে রাখা আর সম্ভব হবে না, কারণ স্নোডেনের ক্ষত অনেক গভীর আর পার্মানেন্ট, যার কারণে তাকে খুব শীঘ্রই আর্মি ছাড়তে হবে। ডক্টরের কথা শুনে স্নোডেন হতাশ হয়ে যায়, কারণ স্নোডেন যে কোনো উপায়ে দেশের সেবা করতে চাইতো। ডক্টর তাকে বোঝায় মিলিটারি ছাড়াও আরো অনেক কিছুর মাধ্যমে দেশের সেবা করা যায়, তুমি না হয় অন্য কোনো উপায়ে দেশের সেবায় কাজ করলে। এরপর থেকে স্নোডেন তার বেশিরভাগ সময় কম্পিউটারেই কাটাতো, যেখানে একটা সোশ্যাল সাইটের মাধ্যমে তার লিন্ডসের সাথে পরিচয় হয়। আর এক সময় তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। লিন্ডসের ফটোগ্রাফি করার শখ ছিল, তাছাড়া কথায় কথায় তারা জানতে পারে তাদের দুজনের চিন্তাধারারও অনেক মিল আছে। স্নোডেন ততদিনে আর্মি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এজন্য সে এখন সিআইএতে কাজ করার জন্য অ্যাপ্লাই করে। সিআইএতে কোয়ারভিন ওব্রায়েন নামে একজন তার ইন্টারভিউ নেন। তিনি স্নোডেনের মার্কসের পারফরমেন্স দেখে অনেক খুশি হয়ে যান আর তাকে ট্রেনিং এর জন্য ওয়েস্ট ভার্জিনিয়ায় পাঠিয়ে দেন। 2006 সালে ট্রেনিং এর জন্য তাকে টেকনিশিয়ান ডিপার্টমেন্টে পাঠানো হয়। সেখানে তার ল্যাব টেকনিশিয়ান হ্যাঙ্ক ফরেস্টারের সাথে পরিচয় হয়। স্নোডেন হ্যাঙ্কের সাথে কথা বলতে বলতে ল্যাবের সব জিনিসপত্র দেখত। একসময় ল্যাব টেকনিশিয়ান হ্যাঙ্ক তাকে তার নেক্সট প্রজেক্ট সম্বন্ধে বলে, আর সেটা ছিল রুবিক্স কিউবের থেকেও ছোট একটা ডিভাইস। এরই মধ্যে তাদের একটা টাস্ক দেওয়া হয়, যেখানে তাদের সিক্রেট কমিউনিকেশনের জন্য একটা কোড বানাতে হবে, আর সেটাও 5 থেকে 6 ঘন্টার মধ্যে। তখন সবাই টাস্ক কমপ্লিট করার জন্য কাজে লেগে যায়। সেই 5 থেকে 6 ঘন্টার টাস্ক স্নোডেন মাত্র 38 মিনিটে শেষ করে ফেলে। তার এমন অবিশ্বাস্য পারফরমেন্স দেখে সবাই অবাক হয়ে যায়। এতদিনে ভিন্নধর্ম কিছু করে নিজেকে প্রমাণ করতে পেরে স্নোডেনেরও অনেক ভালো লাগে, আর এভাবেই তাদের ট্রেনিং চলতে থাকে। ট্রেনিং এর মধ্যে সবাইকে অনেক নতুন কিছু শেখানো হয়। সেখানে ব্রায়ান সবার জন্য আরো নতুন একটা প্রশ্ন নিয়ে আসেন। ব্রায়ান বলেন, আমাদের প্রেসিডেন্টের ওপর ওয়্যার ট্যাপিং এর অভিযোগ এসেছে। ওয়্যার ট্যাপিং হলো কারো অনুমতি ছাড়া গোপনে তার ফোনের কল রেকর্ড করা। আমেরিকার আইনে তা ছিল নিষিদ্ধ, আর প্রেসিডেন্টের বিরুদ্ধে সেই অভিযোগটি এসেছে। তো ব্রায়ান সবার কাছে জানতে চায় এ বিষয়ে কার কি মতামত। সবাই বলে এর জন্য তো কোর্টের অনুমতি নিতে হবে। ব্রায়ান তখন সবাইকে বলে, কোর্টের অনুমতি নিতে হয় তা ঠিক, তবে কারো ওপর সন্দেহ হলে আমেরিকান আইনে একটা গোপন কোর্ট আছে, যার নাম ফাইজা। এই কোর্টের মাধ্যমে গোপনে অনুমতি নিয়ে আমরা যে কারো কল রেকর্ড করতে পারি, আর এজন্য মেইন কোর্ট থেকে পারমিশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ সেসব কাজ গোপন ভাবে করা হয়, আর এজন্য পারমিশন নিতে গেলে অনেক সময় লেগে যাবে, এমনকি তথ্য লাপাত্তা হওয়ার সম্ভাবনাও থাকে। এরপর সবাইকে পরের ট্রেনিং এর জন্য ওয়াশিংটন পাঠিয়ে দেওয়া হয়। ওয়াশিংটনে এসে স্নোডেন প্রথমবারের মতো লিন্ডসের সাথে দেখা করে। এর আগে তাদের শুধু ইন্টারনেটেই কথা হতো। এত লম্বা সময় চ্যাটিং এর পর অবশেষে দুজন একে অপরের সাথে দেখা করতে পেরে অনেক খুশি হয় আর কিছু সুন্দর সময় কাটায়। তবে স্নোডেন যে সিআইএতে কাজ করে, লিন্ডসেকে সে নিজের সম্পর্কে সেই সত্যিটা বলে না, বরং সে তাকে মিথ্যা বলে যে সে ফরেন মিনিস্ট্রিতে কাজ করে। কিছুদিন পর স্নোডেন আবার ভার্জিনিয়া চলে আসে। সে ব্রায়ানের কাছ থেকে সিআইএর সব সিক্রেট ডিভাইস সম্পর্কে জানতে চায়, যাতে কেউ সেগুলোর অপব্যবহার করতে না পারে। তখন ব্রায়ান তাকে বলে, আমাদের সিস্টেম এতটাই শক্তিশালী যে বাইরের কেউ এটাকে হ্যাক করতে পারবে না, কিন্তু আসল ভয় জাপান, রাশিয়া আর চায়নাকে নিয়ে, কারণ এরা আমাদের সিস্টেমে ম্যালওয়্যার ছড়িয়ে দিতে পারে, আর এজন্য আমাদের ডিপার্টমেন্টে তোমার মতো একজনকে দরকার। স্নোডেন বলে, আমি এই কাজটা করতে প্রস্তুত। এরপর স্নোডেন তার প্রথম অ্যাসাইনমেন্টে কাজ করার জন্য জেনেভা চলে যায়। সেখানে তাকে সিআইএর সিস্টেম চেক করতে হবে আর নতুন সিস্টেম ইনক্লুড করতে হবে। সেখানকার লোকজনের সহযোগিতায় সে প্রথম
প্রথমে তাদের সিস্টেম সম্পর্কে বোঝে আর সেটাকে হ্যাক করতে শুরু করে, যাতে সে সিস্টেমের দুর্বলতাগুলো খুঁজে পায় আর সেগুলোকে ঠিক করতে পারে। এই কাজটা সে বারবার করতে থাকে। সিস্টেমের এমন ইচ্ছেমাফিক রদবদলের কারণে জেনেভার সিআইএ হেড তাকে ডেকে বলে, তুমি যেটা করছো সেটা ইল্লিগাল, তোমার কাছে সিআইএ এর সব তথ্য আছে, তুমি সেই তথ্যগুলোকে নষ্ট করে দাও, তা না হলে তোমার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিতে আমরা বাধ্য হব। সিআইএ হেডের কথা মতো স্নোডেন যখন তার কাছে থাকা সমস্ত ডেটা নষ্ট করছিল, তখন তার কাছে গ্যাব্রিয়েল নামে সিআইএ এর আরেকজন এজেন্ট আসে। গ্যাব্রিয়েল তাকে একটা অ্যাপ দেখায় যার মাধ্যমে যে কারো তথ্য বের করা সম্ভব। এই অ্যাপটা মূলত সার্চ ইঞ্জিনের মতো কাজ করে, যার মাধ্যমে একজন মানুষের সমস্ত তথ্য পাওয়া সম্ভব। স্নোডেন এইসব নতুন জিনিস দেখে অনেক প্রভাবিত হয়ে যায়। এরপর স্নোডেন একটা পার্টিতে যায়। সেই পার্টিতে আরেকজন সিআইএ এজেন্ট চার্লসের সাথে তার দেখা হয়। চার্লস তাকে একটা নতুন অ্যাসাইনমেন্ট দেয়। অ্যাসাইনমেন্ট অনুযায়ী স্নোডেনকে মারওয়ান নামে একজনকে ট্র্যাক করতে হবে, কারণ তাদের সন্দেহ মারওয়ানের আল কায়েদার সাথে কোনো একটা কানেকশন আছে। তো এই কাজের জন্য স্নোডেন গ্যাব্রিয়েলের সহযোগিতা নিয়ে অ্যাপের মাধ্যমে মারওয়ানের ব্যাপারে জানার চেষ্টা করে, কিন্তু সেখানে তারা মারওয়ানকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করার মতো তেমন কিছু পায় না। গ্যাব্রিয়েল আর স্নোডেন এবার প্ল্যান করে কিভাবে তারা মারওয়ানকে ব্ল্যাকমেইল করে সব তথ্য বের করে নিতে পারে। এর জন্য তারা মারওয়ানের সমস্ত ডেটার অ্যাক্সেস নিয়ে তার বাড়ির ক্যামেরাগুলো হ্যাক করে আর তার বোনের ভিডিও রেকর্ড করে নেয়। সেই ভিডিওতে দেখা যায় মারওয়ানের বোন ড্রেস চেঞ্জ করছে। এরপর তারা দুজন মিলে মারওয়ানের স্ত্রী আর ছেলের সম্পর্কেও জেনে নেয়। মারওয়ানকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে সত্য বের করার জন্য এতটুকু ইনফরমেশনই যথেষ্ট ছিল। স্নোডেন সমস্ত ইনফরমেশন নিয়ে চার্লসকে দিয়ে দেয়। চার্লস তখন স্নোডেনকে বলে, মারওয়ানকে আমাদের লোক ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেসে আটক করে তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, এরপর তার কাছ থেকে সব তথ্য বের করে নেব আমরা। চার্লসের এমন কথা শুনে স্নোডেন কিছুটা ভরকে যায়, কারণ শুধুমাত্র সন্দেহবশত কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করাই যায়, কিন্তু তার উপর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের মতো মারাত্মক মামলা দিয়ে তারপর জিজ্ঞাসাবাদ করাটা তার কাছে ভালো লাগে না। স্নোডেনের কথা শুনে চার্লস তাকে ধমক দিয়ে বলে, তুমি আমাদের কাজের মধ্যে নাক গলালে তোমার পুরনো কেস ফাঁস করে দেব, তখন তুমি খুব খারাপভাবে ফেসে যাবে। স্নোডেন রেগে সেখান থেকে চলে যায়। আর এরপর অনেকগুলো দিন কেটে যায়। 2009 সাল। স্নোডেন এখন জাপানে, আর এখানেও সে সিআইএ এর জন্যই কাজ করছে। এক সময় সে জানতে পারে সিআইএ এর কাছে এমন অ্যাপ আছে যেই অ্যাপ দিয়ে যে কোনো কমিউনিকেশন ট্র্যাক করা যায়, এমনকি এটা গ্যাব্রিয়েলের অ্যাপ থেকেও বেশি ভয়ঙ্কর। জাপানে স্নোডেন একের পর এক নতুন সব কাজ পায়। তাকে এবার একটা মাইক্রোচিপ বানাতে হবে। সেই মাইক্রোচিপটা সিআইএর লোকেরা পুরো জাপান জুড়ে ড্যাম কিংবা বিভিন্ন ফ্যাক্টরির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে লাগাতে চায়, কারণ তারা জানতো যে জাপান এখন আর আমেরিকার বন্ধু রাষ্ট্র না। তাই কখনো যদি সিচুয়েশন খারাপ হয়, তাহলে আমেরিকা নিজ দেশের স্বার্থে এই চিপের মাধ্যমে মুহূর্তের মধ্যেই পুরো জাপানের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেবে। আমেরিকা ইতিমধ্যেই চায়না, রাশিয়া, অস্ট্রিয়া, এমনকি জার্মানির মতো দেশগুলোতে এই কাজ আগেই করে ফেলেছে। এনএসসি ততদিনে এটা নিশ্চিত হয়ে গেছে যে শুধুমাত্র জঙ্গিরাই তাদের জন্য হুমকি নয়, বরং বিভিন্ন দেশের পলিটিশিয়ানরাও যে কোনো সময় তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এজন্য তারা এমন সব তথ্য খুঁজছে যাতে কোনো খারাপ পরিস্থিতিতে আমেরিকা যে কোনো রাষ্ট্রকে ব্ল্যাকমেইল করে তাদের দাবিয়ে রাখতে পারে। এখন পর্যন্ত এনএসসি প্রায় 25 লাখ মানুষের ডেটা বের করেছে। আস্তে আস্তে এনএসসি এসব সেন্সিটিভ ইনফরমেশনের মাধ্যমে বিশ্বের সব দেশের কন্ট্রোল আমেরিকার হাতে দিয়ে দেবে। প্রতিদিন এসব চোখের সামনে দেখে স্নোডেন শুধু এটাই ভাবতে থাকে যে যা হচ্ছে তা একদমই ঠিক হচ্ছে না। এরপর একদিন যখন লিন্ডসের সাথে তার দেখা হয়, তখন সে দেখে লিন্ডসে তার ব্যক্তিগত সব ছবি ল্যাপটপে রেখেছে। স্নোডেন লিন্ডসেকে সব ছবি ডিলিট করতে বলে। সে লিন্ডসেকে বলে, তুমি জানো না এর থেকে কত মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে। কিন্তু লিন্ডসে বলে সে তার কোনো প্রাইভেট ছবি ডিলিট করবে না। ফলে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর স্নোডেন আবার জাপানে চলে আসে তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পর স্নোডেন এনএসসি থেকে রিজাইন নিয়ে নেয়। 2011 সালে সে আবার লিন্ডসের কাছে ফিরে আসে আর তার কাছে ক্ষমা চেয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। স্নোডেন লিন্ডসেকে বলে, আমার বাকিটা জীবন তোমার সাথেই কাটাতে চাই। লিন্ডসে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা একসাথে থাকতে শুরু করে। এরই মধ্যে স্নোডেন জানতে পারে এফবিআই এনএসসির 3 জন অফিসারকে গ্রেপ্তার করেছে। সে তৎক্ষণাৎ সিআইএতে আসে আর জানতে পারে চাইনিজরা তাদের সিস্টেমে ঢুকে ম্যালওয়্যার ইনস্টল করেছে। এখান থেকেই ব্রায়ান তাকে নতুন অ্যাসাইনমেন্ট দেয়। এবার তাকে হাওয়াই গিয়ে চাইনিজ হ্যাকারদের সাথে লড়তে হবে। বাড়ি ফিরে স্নোডেন সব কথা লিন্ডসেকে বলে। প্রথমে লিন্ডসে তার সাথে যেতে না চাইলেও পরবর্তীতে স্নোডেনের মানসিক অবস্থা বিবেচনা করে সে তার সাথে হাওয়াই যেতে রাজি হয়। 2012 সালে স্নোডেন আর লিন্ডসে একসাথে হাওয়াইয়ে চলে যায়। এবার স্নোডেনের নতুন টিমের সাথে দেখা করার পালা। এখানে আবারও তার সাথে গ্যাব্রিয়েলের দেখা হয়। এছাড়াও এবারের টিমে তার
তার সাথে সাইন এক্সপার্ট প্যাট্রিক আর মেইল এক্সপার্ট ট্রিভার ছিল। সবাই মিলে ম্যালওয়্যারের বিরুদ্ধে একসাথে কাজ শুরু করে দেয়। তারা প্রতিদিন নতুন নতুন অনেক কিছু জানতে থাকে। কয়েকদিন পর লিন্ডসে বার্থডে পার্টিতে সবাইকে ইনভাইট করে। পার্টির মধ্যেই হঠাৎ স্নোডেনের পায়ে ভীষণ যন্ত্রণা হয়, যার ফলে তাকে হসপিটালে নিতে হয়। হসপিটাল থেকে ফিরে ব্রায়ানের সাথে কথা বলে স্নোডেন। ব্রায়ান বলে সিআইএ তাকে আর লিন্ডসেকে অনেকদিন ধরে ট্র্যাক করছে, কেননা সিআইএর তার উপর সন্দেহ আছে। তাদের সন্দেহ যে স্নোডেন আলাদা কিছু প্ল্যান করছে। ব্রায়ানের কাছে এমন কথা শোনার পর স্নোডেন ভীষণ চিন্তায় পড়ে যায়। সে লিন্ডসেকে দেশে ফিরে যেতে বলে, কারণ স্নোডেন বুঝতে পারছিল এখানকার পরিস্থিতি আস্তে আস্তে ভয়াবহ রূপ নেবে। এরপর স্নোডেন লরা নামের একজন রিপোর্টারের সাথে যোগাযোগ করে আর যত দ্রুত সম্ভব তার সাথে দেখা করতে চায়। স্নোডেন সিদ্ধান্ত নেয় সে সিআইএর এসব কর্মকাণ্ড সবার সামনে ফাঁস করে দেবে, আর এর জন্য তার সিআইএর সব ইনফরমেশন দরকার ছিল। সিআইএর ইনফরমেশন নেওয়ার জন্য স্নোডেন আবার তার অফিসে যায় আর সমস্ত ডেটা কপি করে একটা রুবিক্স কিউবের ভেতরে লুকিয়ে নেয়। এরপর সেখান থেকে বেরোনোর জন্য সে সবাইকে বলে যে তার শরীর খারাপ লাগছে, কিন্তু সে জানতো বের হওয়ার সময় তাকে চেক করা হবে। তাই সে বুদ্ধি খাটিয়ে রুবিক্স কিউবটা খেলার ছলে গার্ডের দিকে ছুড়ে মারে, আর গেট থেকে বের হওয়ার পর সেটা আবার গার্ডের হাত থেকে নিয়ে চলে যায়। এরপর সে লরা আর ড্যানিয়েলের সাথে দেখা করে। প্রথমে তাদের মোবাইল নিয়ে সিগন্যাল জ্যামারের মধ্যে রেখে দেয় যাতে কেউ তাদের ট্র্যাক করতে না পারে। এরপর তারা ক্যামেরা অন করে, যেখানে স্নোডেন সিআইএ আর এনএসসির ব্যাপারে সবকিছু খুলে বলে। স্নোডেনের কাছে এসব তথ্য জানার পর তারা চমকে যায়। এরপর তার সাথে কথা বলতে সিনিয়র জার্নালিস্ট ইউহানকে ডাকা হয়। ইউহান স্নোডেনের জবানবন্দির সত্যতা যাচাই করবেন, কারণ স্নোডেন যা বলছে তা কতটুকু সত্য তা জানাটা খুব বেশি জরুরি, কেননা তারা সিআইএ এর মতো রাঘব বোয়ালদের নিয়ে কথা বলছে। প্রমাণস্বরূপ স্নোডেন তার আইডি কার্ড দেখায় আর বলে সে কবে থেকে এনএসসি আর সিআইএ তে কাজ করছে। একই সাথে সে ওই মেমোরি কার্ডটা দেয় যার মধ্যে সব ইনফরমেশন আছে। স্নোডেন জানতো এই তথ্যগুলো কতটা কনফিডেন্সিয়াল। সে তাদের বলে এনএসসি সারা দুনিয়া জুড়ে ওয়্যার টেপিং করছে, আর এনএসসি যেভাবে চারদিকে ছড়িয়ে পড়েছে এতে করে তারা আমাদেরকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তারা যা করছে তার ভয়াবহতা চিন্তা করে সবাই কিছুটা ভয় পায়। কিন্তু ফাইনালি এই আর্টিকেলটা 2013 সালে জনসম্মুখে চলে আসে আর দ্রুত গতিতে ইন্টারন্যাশনাল নিউজ হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আমেরিকার সরকার এতে প্রচন্ড ক্ষেপে যায় আর স্নোডেনকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করে। সরকার তার পাসপোর্ট বাতিল করে দেয়। হংকং পুলিশও তাকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার ঘোষণা দেয়। কিন্তু সারা বিশ্বের সবাই স্নোডেনকে হিরো হিসেবে মানতে শুরু করে, কারণ সে সবার প্রাইভেসি রক্ষা করেছে। যদি সে আওয়াজ না তুলতো তাহলে এনএসসি সবার মোবাইলে কিংবা কম্পিউটারে ঢুকে যেত, তাদের কাছে সবার গোপন তথ্য থাকতো। এদিকে হংকং পুলিশ স্নোডেনকে গ্রেপ্তার করতেই যেত, ঠিক সেই সময় ড্যানিয়েল তাকে হেল্প করতে চলে আসে আর হংকং এর উকিল ডেফের সাথে কথা বলে 1 মাসের জন্য স্নোডেনকে রিফিউজি ক্যাম্পে পৌঁছে দেয়। কিন্তু যখন এই কথা রাশিয়ান প্রেসিডেন্ট জানতে পারেন তখন তিনি তাকে রাশিয়ায় ডেকে নেন আর সম্মানের সাথে মস্কোতে থাকতে বলেন। সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই সম্পূর্ণ মুভিটির বেশিরভাগ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। আমাদের নিজেদের প্রাইভেসি আমাদের কাছে অনেক বেশি দামি। কখন কে আমাদের প্রাইভেসির উপর দখল নিয়ে বসে আমাদের প্রাইভেসি এক্সপোজ করে দেয় সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আপনারা আপনাদের পরিবার ও নিজেদের প্রাইভেসিকে এ সকল সাইবার থ্রেট থেকে দূরে রাখুন। আজ এ পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আশা করি খুব শীঘ্রই আবারও আমরা নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।